গল্প হৃদয় দিয়ে হৃদয় ছুব। লেখনীতে রিয়া আফরোজ। পর্ব ৩৩ থেকে ৩৪। দোতলায় বসে থাকা সবাই রূপকথাকে ঘিরে নীরব উদ্বেগে বসে আছে। রাত প্রায় ১টা ছুঁই ছুঁই। এত রাত হওয়ায় রূপকথার শ্বশুরবাড়ির সবাইকে চৌধুরী মহলেই থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মহলের পাশেই বিস্তীর্ণ বাগানের ধারে একটি আলাদা বাড়ি, যার নাম বাগানবাড়ি। মাঝে মধ্যে চৌধুরী পরিবারের সদস্যরা সেখানে আড্ডা দেয়। বাগানবাড়ির ঠিক পাশে জোছনা থই থই করা ছোট্ট একটি পুকুর। রং বেরঙের লাইট দিয়ে জায়গাটা সাজানো। রাত হলে জায়গাটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। তবে বাগানের উত্তরের দিকের রাস্তাটা নিয়ে বহুদিনের কুসংস্কার প্রচলিত। রাত হলে খুব কম মানুষই সেদিকে পা বাড়ায়। শোনা যায় জায়গাটা নাকি অশুভ। সেখানের রহস্য আজও কেউ উন্মোচন করতে পারেনি। চৌধুরীরা বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামায় না। তাদের ধারণা হয়তো জিনপরিদেরই আসর। খুশির রুমের জানালা দিয়ে বাগানটা দেখতে বেশ আকর্ষণীয় লাগে। কয়েকবার যাওয়ার চেষ্টা চালিয়েছে, তবে অভ্রর মুখোমুখি হয়ে ধমকও খেয়েছে। এরপর থেকে আর রাত হলে সেদিকে যায় না। পুকুরের পাশে বাগানবাড়ির বেকুনিতে চায়ের আড্ডা জুড়ে দিলেন চৌধুরীরা। সেখানে এমদাদুল, শাহাদাত আর আরিফ। সঙ্গে আছেন নিশানের বাবা কবির সাহেব। আগে ছিল দুঃসম্পর্কের আত্মীয়, এখন হলেন বিআই। বেশ প্রাণবন্ত আড্ডা চলছে তাদের মধ্যে। ফ্লাক্স থেকে গরম চা ঢেলে ঢেলে দিচ্ছে রাবেয়া। সেখানে এক ফ্লাক্স গরম চা রেখে চলে গেল ভেতর। খুশির ঠিক পাশে গিয়ে বসতেই রৌদ্রর ভেতরটা কেমন যেন হুলিয়ে উঠল। অকারণে বুক ধুকপুক করছে। সামান্য দূরত্ব রেখে চুপচাপ বসে রইল সে। হাত দুটো মুঠো করে রাখা, দৃষ্টি বারবার খুশির দিকে গিয়েও দ্রুত সরে আসছে। তবে কি থেকে শুরু করবে বুঝতে পারছে না সে। যদি খুশি তাকে ভুল বোঝে বা রাগ করে, ভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্ক জুড়ে। এই দোটানা, দ্বিধা আর কাপা কাপা ভাব কাটিয়ে শেষ পর্যন্ত রৌদ্র সাহস সঞ্চয় করল। গলাটা যেন শুকিয়ে আসছে তার। তবু নিজের সমস্ত সংকোচের বাঁধন ছিন্ন করে এলোমেলো গলায় বলল, খুশি আমি। হুম বলুন। বলছিলাম কি, হুম বলুন না। খুশি আমি তো। বাক্যটি সম্পূর্ণ করার পূর্বে পেছনে থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কি হচ্ছে এখানে? রৌদ্র খুশি দুজনেই পেছনে ঘুরে তাকালো। এ সময় অভ্রর আগমন দেখে দুজনেই ভেবাচেকা খেয়ে গেল। রৌদ্র উঠে দাঁড়ালো। ভাইয়া তুমি? হুম, আপুকে দেখতে যাচ্ছিলাম, তাই ভাবলাম খুশিকে এক নজর দেখে যাই। ওহো, ভালো করেছ। তোর সঙ্গে আলাদা কিছু কথা ছিল আমার। ডেকেছিলাম। সরি, আমার মনে ছিল না ভাইয়া। খুশি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো দুজনের দিকে। রৌদ্র এলোমেলো চোখে খুশির দিকে তাকিয়ে, আমি আসছি, তোমরা তাহলে কথা বলো। বাক্যটির ইতি টেনে স্থান ত্যাগ করল। রৌদ্র চলে যেতেই অভ্র দরজাটা অফ করে দিয়ে এসে খুশির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। খুশির সামনে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলতো প্যাটবার, আজকে আমাদের কি দিন? তার অভদ্র পুরুষের মতলবটি বুঝতে পেরেও না বোঝার ভান করে খুশি বলল, কই আজকে কি কোনো বিশেষ দিন আছে নাকি? না মানে আজকে তো কারো বিশেষ দিন বা বার্থডে বলে মনে হচ্ছে না। আপনার 22শে নভেম্বর আর আমার 5 ফেব্রুয়ারি। তাহলে তাহলে আজ কি দিন হতে পারে? কথাটা বলে আঙুল টোকাল গালে। অভ্র বিরক্ত হয়ে বসে বলল, বাদরামি ছেড়ে ভালো হবি কবে? এখন তুই কি চাচ্ছিস আমি বউ পিটাই? আরে আরে, কি মুশকিল? বউ পিটাবেন কেন? তাহলে বোকার মতো প্রশ্ন করছিস কেন? দেখুন, আমি একদম ভদ্র মানুষ। ওসব ইঙ্গিত টিঙ্গিত বুঝি না। যা বলার সরাসরি বলুন। কথাটা বলে অন্য দিকে তাকালো খুশি। তুই সত্যি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? বুঝলে কি আর জিজ্ঞেস করতাম? তাহলে বুঝিয়ে দেই চল। খুশি মনে মনে ভাবল, এই রে গেলাম। এই পাগলকে এখন উস্কে দিলে কোন পর্যায়ে চলে যায় সর্বনাশ। বলছিলাম কি অভ্র ভাই, এখন তোর রাত হয়েছে। রুমে গিয়ে শুয়ে পড়ুন। যদি শরীর খারাপ করে, সকালে তো অফিসে বেরোবেন তাই না? শুয়ে পড়ুন গিয়ে। হ্যাঁ, শুয়ে পড়ব, একদম ঠিক বলেছিস। তবে আমার সঙ্গে তো আমার বউয়েরও থাকার কথা তাই না? খুশি আচোখে তাকিয়ে বলল, হ্যাঁ। তাহলে বউ অন্য রুমে থাকলে নিজের রুমে গিয়ে কিভাবে ঘুমাই বলতো? খুশি কিঞ্চিত ভাব নিয়ে বলল, বিষয়টা তো চিন্তার। সেই চিন্তা ভ্যানিশ করব কিভাবে জানিস? খুশি কাপা গলায় বলল, না, বাসরটা সম্পূর্ণ করে। ব ব ব বাসর। ও, ওটা কি অভ্র ভাই? ওটা কি শেখাবো? তুই জাস্ট একটু রেসপন্স দিবি, বাকিটা আমি সামলে নিব। ওকে ডান। ন ন ন না 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 না, আমি ভদ্র মেয়ে, ওইসব শিখি না। ওইসব শিখা পাপ। অভ্র দাঁত চেপে বলল, আরে গাধা, আমি তোর হাসবেন্ড। এখানে পাপ এলো কোথা থেকে? ছাগল একটা। অভদ্র পুরুষ অপমান করবেন না বলে দিচ্ছি। তাহলে ভালো হবে না। তোর অপমানের সাবান ছাড়া ধুয়ে দিব। এবার কাছে আয় বউ। মনটা বড় বউ বউ করছে। সদ্য বিয়ে করেছে তো, তাই মনটা মানছে না। আপনার মনের নামে মামলা দিব।
এভাবে একটা মেয়েকে বাসর করার প্রস্তাব দেয় লজ্জা করে না আপনার মনের? বউয়ের সঙ্গে বাসর করতে আবার লজ্জা কিসের? এতদিন ছিল হারামের দেয়াল, এখন তা ভেঙে উন্মুক্ত। শুধু তোর অসুস্থতাটাই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে প্যাট। কথাটি শেষ করতেই অভ্রর দৃষ্টি আটকে গেল খুশির পায়ের ওপর। শুরু চোখে কিছুক্ষণ খতিয়ে দেখে অবশেষে নরম সুরে জিজ্ঞেস করল, ব্যথা আছে এখন আর তোর পায়ে? খুশি ছোট্ট করে জবাব দিল, না, কমেছে খানিকটা। রাতের মেডিসিনটা নিয়েছিস? না, নিব। এখনো নিসনি কেন? ভালো লাগছিল না। অভ্র আর কোনো শব্দ ব্যয় না করে পাশের টেবিল থেকে মেডিসিনের পাতাটা খুলে একটা মেডিসিন হাতে নিয়ে জোর করে খাইয়ে দিল খুশিকে। আজ খুশির মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। সে বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা অভ্র ভাই, আমাদের সম্পর্কটার কি হবে? কোনটা? পানির গ্লাসটা টেবিলে রেখে জবাব দিল অভ্র, এই যে বিয়েটা, ওটা নিয়ে ভাবতে হবে না তোর। আগে সুস্থ হো। আমার খুব ভয় করছে অভ্র ভাই। যদি কেউ মেনে না নেই এই সম্পর্কটা, না মানলে না মানবে। মানে, কে মানলো না মানলো এতে অভ্র চৌধুরী কিচ্ছু চায় আসে না। আমরা আমাদের পথ দেখে নিব। তাছাড়া আমার যা আছে বউ কেন এইরকম শতটা চৌধুরী গোষ্ঠীকে পোষলেও ফোরাবে না। কিন্তু, কোনো কিন্তু নয়। আপাতত ঘুমা। রাত হয়েছে। বাকিটা কাল দেখা যাবে। আপুর বিদায় সম্পূর্ণ হোক, এরপর দেখা যাবে। খুশি আর কিছু বলল না। তবে একটা চিন্তা থেকেই গেল, সামনে কি অপেক্ষা করছে তার জন্য। এই ঝড় সামলাতে পারবে তো? তার ভাবনার মধ্যেই অভ্র বলল, আগে ভাবতাম তুই শুধু পড়াশোনাতেই ফাঁকিবাজ, এখন তো দেখছি সবকিছুতেই বরের সাথেও ফাঁকি মারিস। তা কবে এই ভণ্ডামি ছেড়ে ভালো হবি শুনি? খুশি একটু ভাব নিয়ে বলল, আমি একদম ভালো মানুষ, ভণ্ডামি করি না। তা তো দেখাই যাচ্ছে। কতটা ভালো তুই। আজ চলে গেলাম। তবে যেদিন ধরবো ছাড়াছাড়ি কি সেটা ভুলেই যাবি। পালানোর পথ খুঁজে পাবি না। কথাটা বলতেই আচমকা একটা কল এল অভ্রর ফোনে। স্ক্রিনে লেখা রনিত। খুশির দিকে তাকিয়ে শুয়ে পড় বলে বেরিয়ে গেল অভ্র। এইদিকে পশ্চিম মহলের একটা রুমে ঝগড়া করেই যাচ্ছে নাফিসা আর ইরফান। একে অপরকে দোষারোপ করেই যাচ্ছে দুইজন। নাফিসা তোর রাগে এটা ওটা ছুঁড়ে মারছে ইরফানের দিকে, আর ইরফান বারবার সাবধান করছে। তাও ফুলদানি জুতা যাই পাচ্ছে ছুঁড়ে মারছে তার উপর। ইরফান তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু থামছে না মেয়েটা। সে চেঁচিয়ে যাচ্ছে, আরে 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 পাগলামি করছো কেন? স্টপ নাফিসা। নাফিসা স্টপ। আপনার জন্য আজকে আমার জীবনটা শেষ হয়ে গেল। আপনাকে ছাড়বো না আমি। ইরফান বালিশ দিয়ে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে বলল, দেখো নাফিসা, যা হয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে। এখানে আমারও দোষ নেই আর তোমারও। তাই একে অপরকে দোষারোপ করে লাভ নেই। আপনি বারণ করলেন না কেন রঙ্গু ডাকাতকে? এহ, আমি বারণ করি আর এরপর আমাকে শুট করে দিক? কি বুদ্ধি গোবর মাথা কোথাকার। শেষ শব্দটা বিড়বিড় করেই বলল ইরফান। তাই নাফিসা বুঝতে পারেনি। তাহলে আপনার মত ছিল এই বিয়েতে, তাই না? জি না। আর তোমার মতো এমন বেয়াদব মেয়ের ক্ষেত্রে রাজির গুষ্টি মারি? কি আমি বেয়াদব? তা নয় তো কি? আজকে যদি এই বাড়ি থেকে একটা মার্ডার না করে গিয়েছি তো আমার নামও নাফিসা নয়। ভেতরের এত চেঁচামেচির শব্দে এই পথ দিয়ে হেঁটে যাওয়ার রাবেয়া হঠাৎ দাঁড়িয়ে গেল। সে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা। আওয়াজ কোন দিক থেকে আসছে। পাশের রুমের ভেতর থেকে শব্দ আসে। সে দৌড়ে এসে দরজায় কান পাতল। আপনি যেইভাবেই হোক ডিভোর্স করাবেন। আমি কিছু জানি না বেশ। এহহ, আমি তোমায় বসিয়ে রেখে পুজো করব নাকি? ডিভোর্স দেওয়া সম্ভব হলে এক্ষুনি তোমায় ডিভোর্স দিয়ে দিতাম। তাই নাকি? হ্যাঁ। তাহলে দিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে পারল না নাফিসা। আচমকা দরজার নিচের ছায়ায় চোখচুরো আটকে গেল তার। সরু চোখে তাকালো সেদিকে। নাফিসা কিছু বলতে গেলে তার মুখ চেপে ধরে ইরফান। সে ঘুমাতে থাকে। অমম অমম। আরে চুপ। কথাটি বলে নাফিসার মুখ থেকে হাত সরিয়ে নেয় ইরফান। নাফিসা হাঁপাতে থাকে। সে রাগান্বিত হয়ে বলে, আপনি কি আমায় ডিভোর্সের বদলে মুখ চেপে শ্বাসরোধ করে মেরে ফেলার প্ল্যান করছেন নাকি? চুপ করো নাফিসা। দেখুন। চুপ। কথাটি বলে দরজার দিকে ইশারা করে ইরফান। নাফিসা তার আঙুল অনুসরণ করে দরজার দিকে তাকায়। ইরফান বলল, চুপ থাকবে। কেউ আছে ওখানে? নাফিসা ঘাবড়ে গেল। কারণ সে খুশির থেকে অনেক শুনেছে এই বাড়ির বাগান নাকি ভালো নয়। সে ওখানে কয়দিন কিছু দেখেছে। এখন কি হবে যদি ভূতটুতো তার ঘাড়ে চেপে বসে? ভূত ভূত ইরফান ভাই। ভূততো তো নয় তো আবার। আরে চুপ। আমাকে দেখতে দাও ব্যাপারটা। আপনি যাবেন না ওখানে? ভূত ভূত আছে ইরফান ভাই। ইয়া বড় ভূত। কে বলেছেন তোমায় ওখানে ভূত আছে? খ খুশি। তাহলে হয়ে গেল। কথাটি বলে ঠাস করে গিয়ে দরজাটা খুলে দিতেই দরজায় কান খাড়া করে দাঁড়িয়ে থাকার রাবেয়া হুড়মুড়িয়ে পড়ে গেল মেঝেতে। ওমাগো খালা আম্মাগো। ও বড় ম্যাডাম গো। কে আছেন গো, বাঁচান আমায়। কোমরটা বোধহয় ভেঙে গেল আমার।
তোমার কোমরের সঙ্গে জেলেও পাঠাবো এবার। ইরফানের কথায় রাবেয়ার চোখচুরো বড় হয়ে গেল। এ কি ক কেন গো বাবু সাহেব? আমি আবার কি করলাম? আপনি তো আমার কোমর ভেঙে দিলেন। বেশ করেছি, এবার জেলেও পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি তোমার। ক ক কেন বাবু সাহেব? এই যে অন্যের ঘরে এসে আড়ি পাতার অপরাধে। অন্যের ঘরে আড়ি পাতার অপরাধে জেল হয় নাকি বাবু সাহেব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। এবার তৈরি হল জেলে যাওয়ার জন্য। ওমাগো, আমি আর করবনি বাবু সাহেব। এবারটি ক্ষমা করে দিন বাবু সাহেব। আমি আর জীবনী কারো ঘরে আই পাতবনি। এবারটি ক্ষমা করে দেন। ঠিক আছে, করতে পারি, তবে এক শর্তে। কি শর্তে বাবু সাহেব বলেন? আমি এক্ষুনি আপনার লাগে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে আনবো, যদি ক্ষমা করে দেন। হ্যাঁ পাক্কা। না না না, এই শীতে আমার কোনো শরবত টরবত লাগবে না। তুমি একটা কাজ করলেই চলবে। রাবিয়া ধরধরিয়ে উঠে দাঁড়ালো। একবার বলেই দেখেন বাবু সাহেব, তারপর দেখবেন এই রাবেয়ার কেলাম। না না, তেমন কিছু করবে হবে না। তাহলে শুনো, আজকে যা যা শুনলা সব গোপন রাখবে, ঠিক আছে? কিন্তু বাবু সাহেব বলছিলাম কি কি না মানে, আপনি কি বিয়ে করেছেন? রাবেয়ার কথায় ইরফান নাফিসা দুজনই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। নাফিসা রেগে বলল, না, এখনো সিঙ্গেল আছে তোমার জন্য। করবে বিয়ে? এমা ছিছি, এসব কি বলেন আপনি? তওবা তওবা। তাহলে এত কিছুর খোঁজ নিচ্ছ কেন শুনি? না মানে, আপনারা কিসের ডেভোর্সের কথা বলছিলেন তাই আগে? তাকে কার সঙ্গে ডেভোর্স করছেন আপনি? মিকি হেসে কথাটা বলল রাবেয়া। এবার নাফিসের রেগে কিছু বলার আগে ইরফান বলে উঠল, অন্যের ঘরে আড়ি পাতার মামলা বোঝো তো? আমি এক্ষুনি থানায় যাচ্ছি আমি। ওমাগো, নানা বাবু সাহেব, আমি চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দেন। আর জীবনেও কারো ঘরে আড়ি পাতব নে গো। এবারের মতো ক্ষমা করে দেন। তাহলে এক্ষুনি যাও এখান থেকে। ইরফানের কথায় আর এক সেকেন্ডও দাঁড়ালো না রাবেয়া। তড়িঘড়ি করে বেরিয়ে গেল রুম থেকে। রাবেয়া চলে যেতেই ইরফান নাফিসার দিকে তাকালো। সে হা করে তাকিয়ে আছে তার দিকে। ইরফান বিরক্ত হয়ে বলল, ওভাবে হা করে তাকিয়ে আছো কেন? অন্যের ঘরে আড়ি পাতার অপরাধে বুঝি জেল হয়? তা তো আগে জানতাম না। আমার বান্ধবীরা যখন বয়ফ্রেন্ড নিয়ে অন্য রুমে কথা বলতো আমি আর খুশি আড়ি পাততাম। ভাগ্যিস ওরা জানতো না, তা না হলে এতদিনে আমরাও জেলের ভাত খেতাম। নাফিসার কথা শুনে ইরফান ভেবাচেকা খেয়ে ধমক দিয়ে বলল, ধুর বলদ। এর দেখে পুরা মাথায় গেল। আমি আবার কি করলাম? আরে গাধা, রাবেয়া খালারে তাড়ানোর জন্য ভয় দেখালাম। এটাও বুঝো না? কি এক পাগল আল্লাহ আমার ঘাড়ে ঝুলিয়ে দিল। ধুর, কি আমি পাগল? তা নয় তো কি। আপনি আজকে শেষ। ঠাস ঠাস আরো মতুলাই দিতে লাগলো নাফিসা ইরফানকে। বালিশ টালিশ যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে তার দিকে। সকালের আলোতে ঝলমল করছে চৌধুরী মহল। সকলেই বসেছে ডাইনিং টেবিলে। চৌধুরী গিনিরা একে একে সব খাবার রাখলেন ডাইনিংয়ে। এদিকে বাগানের ছায়াঘেরা চেয়ারে কবির সাহেবের সঙ্গে এমদাদুল, শাহাদাত আর আরিফ তারা চারজন গল্পে মেতেছেন। নানা প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে সংসার, সন্তান আর পুরনো কিছু স্মৃতিতে। নাজনীন একটু আগেই তাদের চা দিয়ে এলেন। ডাইনিংয়ে রূপকথার শব্দ বউ হওয়ায় খানিকটা দেরি করে এসে বসল। তার পেছনে পেছনে নিশান একটা চেয়ার টেনে বসেই প্রথমে কবির সাহেবের খোঁজ নিলে নাজনীন জানালেন, তারা সবাই বাগানে আড্ডায় মত্ত। সকাল সকাল নিশানের মা ফোন করেছিল বউ নিয়ে সন্ধ্যার আগেই ফিরতে হবে। নাজনীন আরও একটা দিন থেকে যেতে বললে নিশান হালকা হাসি দিয়ে জানায়, তার মা বেশ রাগী মানুষ, সবকিছু আগেই গুছিয়ে রেখেছেন। এখন দেরি করলে রাগ করে বসবেন। ঠিক তখন চেয়ার টেনে এসে বসল রেহানা। নাজনীন কিছু বলার আগেই মরিও দ্রুত এগিয়ে এসে তার সামনে এক কাপ চা রেখে গেল। রেহানা প্রথমেই খুশির খোঁজ করতেই নাজনীন নরম স্বরে জানালেন, সে একটু আগেই খেয়ে নিয়েছে। মেয়েটা সকালে নাজনীর হাতে গরম গরম ডিম ভাজা ছাড়া কিছুই মুখে তোলে না। সব আয়োজন থাকুক বা না থাকুক, খুশির দিনের শুরু হয় নাজনীর হাতে বানানো সেই গরম ডিম ভাজা দিয়ে। অভ্র সকালেই ঘুম থেকে উঠে প্রথমে খুশিকে দেখে এসে শাওয়ারে ঢুকল। শিরিন, শারমিন আর শশী এখনো খুশির পাশে বসে আড্ডায় মত্ত হলো। তুলি একটু আগেই রৌদ্রর রুমের সামনে গিয়ে উকিচুকি মেরে এসেছে। কিন্তু ফলস্বরূপ কিছুই হয়নি। সকাল থেকে রৌদ্র নিজের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। কি যে করছে ছেলেটা কে জানে। কয়েকদিন ধরে কারোর সাথে ঠিকমতো কথা বলছে না, কাউকেই পাত্তা দিচ্ছে না। রূপকথার বিয়েতেও ওকে তেমন আনন্দ করতে দেখা যায়নি, নীরবতার মধ্যেই কেটে গেছে সময়টা। দরজা ভেতর থেকে আটকানো দেখে তুলি আর দাঁড়ালো না, নেমে এল নিচে। নুসরাতও কিন্তু কম চেষ্টা চালায়নি। সকাল থেকেই সুযোগ খুঁজেছে রৌদ্রর সাথে কথা বলার, একটু লাইন মারার। কিন্তু দরজা বন্ধ থাকায় অগত্যা বিরক্ত মুখে সেও ফিরে এল। মনে মনে ভাবল, এত সুন্দর
ফর্সা হ্যান্ডসাম একটা ছেলে কি করে এখনো সিঙ্গেল থাকে? তার সাথে প্রেম করলেই তো হয়। তাছাড়া সে কি কম চেষ্টা চালিয়েছে রৌদ্রর সাথে লাইন মারার? ফলস্বরূপ কি হলো? শূন্য। বেচারি নুসরাত ভার বিরক্ত। তবে সেও কম নয়, তার মতো সুন্দরী মেয়েকে কিনা রৌদ্র এভয়েড করে চলে। এটা কোনোভাবেই মানা যায় না। কালো রাতের পর থেকে রাফিদও থেকে যায় চৌধুরী মহলে। সকালে পুকুরপাড়ে শাওনের সাথে দেখা হওয়ায় কথা বলতে বলতে জন বাগানের দিকে এগিয়ে আসে। আচমকা তাদের চোখ যায় কিছুটা দূরত্বে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা দুইজন তরুণ তরুণীর দিকে। রাফিদ আর শাওন দুইজনেই সেই দিকে এগিয়ে যায়। তাদের দুইজনকে দেখে আনিশার কানে বেলিফুল গুজে দেওয়া সেখান আচমকা ভয়ে পেয়ে উঠল। দুইজনেই কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। শাওন সেখানের কান টেনে বলল, কি রে হারামজাদা, তলে তলে তো ভালোই টেম্পো চালাও, আমার বেলায় হরতাল। আরে লাগছে ভাই, ছাড়ো। না ছাড়বো না। আরে লাগছে তো। লাগার জন্যই ধরেছি বজ্জাত। তোমার টোল পিটানো বের করছি আমি। কান ছাড়ো, নয়তো শশী আপুকে বলে দিব তুমি বিয়াইনদের সাথে টাঙ্কি মারো। কি হো হো হো, আহহ লাগছে। কি বললি তুই? আমি বিয়ানদের সাথে টাঙ্কি মারি? তা নয়তো কি? শাওন সেখানের কান ছেড়ে দিয়ে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। সুযোগ বুঝে সেখান ছাড়া পেতেই এক ছুটে পালালো। আনিশা শরম পেয়ে আগেই কেটে পড়েছে এখান থেকে। ছাড়বো না তোমাকে বজ্জাত বেটা। এভাবে বিআইনের সামনে আমার কান টেনে দিলে দেখবে তোমার প্রেমে টোল না পিটিয়েছি তো আমার নামও সেহরান নয়। তবে রে বজ্জাত। এক ছুটে পালালো সেহরান। রাফিদ হাসতে হাসতে প্রায় শেষ। সে শাওনের কাঁধে হাত রেখে বলল, এটা কি ঠিক হলো? ছোট ভাইয়ের নয়া প্রেমে ফোন। আর বলিও না ভাই, এই হারামজাদা বজ্জাতটা আমার প্রেমের 12টা বাজিয়ে দিল। কি করেছে? সেই দিন শশীর কাছে গিয়ে বলল আমি নাকি নুসরাত বিআইনরে চুমু খেতে দাঁড়িয়েছিলাম। ওর তো কপাল ভালো, আরমথোলাই দেয়নি। কান টেনে দিয়েছি, তাও আবার বিআইনের সামনে। কথাটা বলে হাসতে থাকলো রাফিদ। তারপর শাওনকে নিয়ে হাঁটা ধরল চৌধুরী মহলের ভেতর। মহলের ভেতর প্রবেশ করতেই শাওন চলে যায় উপরে, উদ্দেশ্যে শশীর সাথে দেখা করা। এইদিকে সিঁড়ির কাছে এসে রাফিদের দেখা হয়ে যায় ইরফানের সাথে। রাফিদ ইরফানের কাঁধে চাপট দিয়ে বলল, কি রে ব্যাটা, এতক্ষণে ঘুম ভাঙল? দেখে তো মনে হয় নয়া জামাই ভাব। বউ রেখে ঘুম ভাঙতে চায় না। আহহ ব্যাটা, আস্তে চাপড় দে। রাফিদ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কেন রে, কি হয়েছে? কিছু না। এখনো তো বিয়েই করিসনি, দেখে মনে হচ্ছে বউয়ের হাতে মার খেয়ে এসেছিস তাই ব্যথা লাগছে। তার চেয়েও বড় কিছু ঘটে আছে জীবনে। জীবনটাই শেষ আমার। নায়ের একটা বিহিত করাই লাগবে। অভ্রর সাথে কিছু কথা আছে আমার। কথাটা বলে কান্নামুখ হয়ে হনহনিয়ে নিচে নেমে এলো ইরফান। রাফিদও পেছনে পেছনে নেমে এলো। ডাইনিং এর কাছে আসতেই নাজনীন দুইজনকে টেনে বসায় ডাইনিং টেবিলে নাস্তার জন্য। চলবে।